1707 খুব ক্লান্ত, যুদ্ধ ক্লান্ত হয়ে অরঙ্গজেব মারা গেলেন এবং তখন মারাঠাদের উত্থান শুরু হলো আরও বেশি, কারণ অরঙ্গজেব নেই, তারা আরও শক্তিশালী হয়ে উঠছে ধীরে ধীরে এবং লিডার নেই, মানে মুঘলদের কোনো লিডার নেই, সেজন্য মারাঠাদের সাম্রাজ্য বিস্তার হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। আর মুঘলদের মধ্যে তখন দুজন উঠে এলেন, মুঘলদের মধ্যে একটা সাকসেশনের লড়াই হলো, মানে সাংঘাতিক লড়াই, কিন্তু দুজন উঠে এলেন, একজন হচ্ছে নিজাম, যিনি পরে হায়দ্রাবাদের নিজাম হবেন, এবং আরেকজন হচ্ছে সাদত খান, যিনি পরে আওয়াধ বা লখনৌর নবাব হবেন। এই দুজন উঠে এলেন জুনিয়র হিসেবে, এদের মধ্যে একটা লড়াই, এরা কেউই মুঘল রাজা হওয়ার চেষ্টা করছে না, কিন্তু মুঘল সাম্রাজ্যের মধ্যে এরাই লড়াই করছেন তখনও এই মারাঠাদের সাথে বা ইত্যাদিদের সাথে। বেশ। আর বাংলায় তখন মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান, আচ্ছা এই যে দুজন উঠে এলেন নিজামুল মুলক এবং সাদত খান, এই ডামাডোল মাৎসন্যায় একটা অবস্থার মধ্যে এরা, ব্যবস্থাটা কী ছিল যে এরা সমস্ত বিভিন্ন জায়গায় স্বাধীনভাবে জায়গা চালাবেন এবং ট্যাক্স পাঠাবেন মুঘল রাজাকে, এরা দুজন পাঠানো বন্ধ করে দিলেন। মুর্শিদ কুলি খান কিন্তু পাঠিয়ে যাচ্ছেন, প্রতি বছর 500,000 শিলিংয়ের মতন করে ট্যাক্স পাঠাতেন তখন। কাজে এই যে বাংলার স্বাধীন নবাব, স্বাধীন কিভাবে আমি জানি না, মানে তো যাই হোক। এবং জগৎ শেঠ খুব ইম্পর্টেন্ট সেই সময় উঠে এলেন আবার। জগৎ শেঠ হচ্ছে মুর্শিদ কুলি খান ব্যবসাটাকে, আমরা জগৎ শেঠের কথা কোনো একটা টাকার ইতিহাসে বলেছি, জগৎ শেঠের মতন বড় ব্যাংকার সারা পৃথিবীতেই ছিল না সে সময় কেউ, এত অর্থ, তিনি টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন মুর্শিদ কুলি খানকে, এবং পরে মুর্শিদ কুলি খানকে সরিয়ে আলিবর্দী খাঁকে বাংলার মসনদে বসানোর পেছনে সবচেয়ে বড় হাত জগৎ শেঠ। তো এই অবস্থায় দিল্লিতে আক্রমণ হলো নাদের শাহ। এই ইতিহাসগুলো একটু না বললে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানটা বোঝা যাবে। নাদের শাহ তো এসেছিলেন টার্কি থেকে, এবং দিল্লি হারিয়ে এদেরকে, কারণ মোহাম্মদ শাহ রঙ্গিলা যে মুঘল সম্রাট, সে শুধু গান বাজনা এসব নিয়ে আছে, যুদ্ধ করতে পারে না, তো সে সমস্ত হারিয়ে দিল, এই নিজাম সাদাত সবাইকে হারিয়ে দিল্লি লুট শুরু হয়ে গেল। এবং 57 দিন তিনি দিল্লিতে থেকে সমস্ত কিছু নিয়ে চলে গেলেন এখান থেকে, মানে সেই ময়ূর সিংহাসন, কোহিনূর থেকে শুরু করে এভরিথিং, দিল্লি ওয়াজ লুটেড লাইক এনিথিং। হ্যাঁ, 700 হাতিতে করে ওনার যা সম্পদ উনি লুট করেছিলেন সেটা চলে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা ওই কোহিনূরের ইতিহাস পড়তে গিয়ে এটা পেয়েছিলাম। হ্যাঁ, 700 হাতি, 4000 উট এবং 12,000 ঘোড়া, এটা লেগেছিল নাদির শাহর ভারতবর্ষের সম্পদকে নিয়ে যাওয়ার জন্য। হিউজ লুট আর কি, মানে সবই নিয়ে গেছে আর কি, সব নিয়ে চলে গেল। তো মুঘল সাম্রাজ্য উইক হয়ে গেল, দিল্লি উইক হয়ে গেল। তাতে কি হলো যে বিভিন্ন জায়গায় ছোট 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 রাজারা উত্থান হতে শুরু হলেন। এবার এরা নিজেদের মধ্যে লড়াই করবে, যেমন মারাঠারা তো আছেই, তার সাথে সাথে রোহিলা আফগানরা আছে, জাটরা রয়েছে, শিখরা রয়েছে পাঞ্জাবে, এরা সব নিজেরা রাজা, এবং দাক্ষিণাত্যের লড়াইয়ে টিপু সুলতান নয়, কিন্তু দাক্ষিণাত্যের অন্যেরা রয়েছেন, রাজপুতরা রয়েছে, এরা সব নিজেদের মধ্যে লড়াই করা শুরু করবে। এই সময় এই ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের উত্থানটা শুরু হয় মিলিটারিলি, কারণ এটা যে লড়াই করবে তো সৈন্য লাগবে। তখন জানা গেল যে ব্রিটিশদের কাছে এবং ফ্রেঞ্চদের কাছে সৈন্য আছে, এবং বেশ শক্তিশালী সৈন্য, মানে খুব আধুনিক সৈন্য। আচ্ছা, এদেরকে ভাড়া করা শুরু হলো। তো ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার পাশাপাশি সৈন্য ভাড়া দেওয়া আরম্ভ করলেন এই রাজাদেরকে। আচ্ছা, তার মানে এই যে ইন বিটুইন দিস টাইম, যেই সময়টা এই অ্যানার্কিটা ভারতবর্ষে চলছে, মানে একটা অদ্ভুত অচলাবস্থা অলমোস্ট অরঙ্গজেব মারা যাওয়ার পর, সেই সময় ব্রিটিশরা নিজেদের জন্যই, নিজেদের সেফটির জন্যই একটা মিলিটারি তৈরি করেছে। ব্রিটিশ এবং ফ্রেঞ্চ দুটো দলই আলাদা আলাদা করে সৈন্য তৈরি করেছে, তার কারণ নিজেদের সেফটি। তার দুটো কারণ, এক হচ্ছে নিজেদের সেফটি, কারণ ভারতবর্ষ যখন এরকম একটা অরাজকতা, তখন যে কেউ আক্রমণ করতে পারে, তো কাজে আমাদের একটু শক্তিশালী থাকতে হবে, ঠিক প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা যুদ্ধ চলছে। ও আচ্ছা, বাইরে অস্ট্রিয়াতে। তো কাজে
সেটার একটাও প্রভাব এখানে, যে এখানেও তো ইংলিশ এবং ফ্রেঞ্চরা খুব কাছাকাছি রয়েছে, কাজে আমাদের একটু শক্তিশালী না থাকলে যুদ্ধটা এখানেও বাঁধতে পারে, তার জন্য একটুখানি স্ট্রং হও, কাজে সৈন্য বাড়ানো। তৃতীয় কারণ, তৃতীয়টা হচ্ছে বাই প্রোডাক্ট, যে এই যে সৈন্য বাড়ানো হলো এদেরকে তাহলে ভাড়া দেওয়া হোক এই রাজাদেরকে,